আমাদের গত ক্লাসে আলোচনা কোন পর্যন্ত হয়েছিল? ওয়াটারমার্ক না, পেজ কালার পর্যন্ত। আজকে আমাদের পেজ বর্ডার এবং প্যারাগ্রাফ আলোচনা করার কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম যে আজকে পেজ বর্ডার থেকে আলোচনা শুরু হবে। পেজ বর্ডারের মধ্যে আমাদের তিনটা কাজ আছে। একটা হলো বর্ডার্স, একটা হলো পেজ বর্ডার, আর একটা হলো শেডিং। বর্ডার্স এর কাজ হলো আমাদের ডকুমেন্টের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলোর মধ্যে যদি বর্ডার দিতে চাই, আর বর্ডারটা আমরা যে দিব এটা দুইটা পর্যায়ে দেওয়া যায়। একটা হলো প্যারাগ্রাফ আর একটা হলো টেক্সট। কম্পিউটারে ডকুমেন্ট তৈরি করার জন্য চারটা ধাপে ডকুমেন্ট তৈরি করতে হয়। একটা হলো ডকুমেন্ট ফরম্যাট, আরেকটা হলো ডকুমেন্ট সেটআপ, তৃতীয়টা হলো ডকুমেন্ট সেভ, চতুর্থ হলো ডকুমেন্ট এডিট। এই চারটা অংশে কাজ করা হয়। ফরম্যাট করার জন্য অর্থাৎ ফরম্যাটিং সাজানোর জন্য, এখানে ফরম্যাট বলতে কিন্তু আমরা মোবাইলে বা এর মধ্যে ফরম্যাট বলতে যেটা বুঝি মুছে ফেলা, পরিষ্কার করে ফেলা, আসলে এখানে ফরম্যাটিং বলতে যেটা বোঝায় সেটা হলো সাজানো গোছানো। আর এডিট যেটা, সেটা হলো সংশোধন সংযোজন। আর ফাইল সেভ তো সেভ। আর এটা কি বললাম, সেটআপ, যেটাতে সেটআপের মধ্যে আমরা দেখছি। এখানে সেভ এবং সেটআপ এই দুইটা কাজ করার জন্য আমাদের ডকুমেন্টকে সিলেকশন করার প্রয়োজন হয় না। ফরম্যাট এবং এডিট এই দুইটার ক্ষেত্রে সিলেকশন করে কাজ করতে হয়। আর এই দুইটার মধ্যে কিছু কিছু ফরম্যাটিং এর কাজ আছে যেগুলির ক্ষেত্রে সিলেক্ট করার প্রয়োজন হয়, কিন্তু এডিটের ক্ষেত্রে সবসময় ফরম্যাট সিলেকশন করতে হবে। পেজ বর্ডারের কাজটা হলো ফরম্যাটিং এর কাজ। এই ক্ষেত্রে আমাদের যেটা বললাম যে বর্ডার্স, লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা পেজ বর্ডারে চলে যাব, এরপর বর্ডার সিলেক্ট করব। এখানে লেখা আছে স্টাইল, বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল এখানে দেয়া আছে। আমাদের ডকুমেন্টের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে দিব। নিচে আছে কালার, যদি কালার প্রয়োজন হয় কালার এখান থেকে দেয়া হবে। মোর কালারের মধ্যে আমরা গেলে স্ট্যান্ডার্ড এবং কাস্টম এই দুইটা কালার ফরম্যাট আমরা পাবো, অর্থাৎ কালার মোড বা অপশনও বলা যায়। এখানে অপশন বলাটাই বেশি গ্রহণযোগ্য। স্ট্যান্ডার্ডের মধ্যে প্রত্যেকটা কালারকে প্রয়োজন অনুযায়ী লাইট ডিপ করে দেওয়া আছে, কিন্তু কাস্টমের মধ্যে কোনো লাইট ডিপ করা নাই। এখানে আমরা যে কোনো একটা কালারকে সিলেক্ট করব, পাশে আমাদের একটা কালার বার আসছে এবং এর মধ্যে একটা ব্ল্যাক অ্যারো সাইন আছে। এটাকে যদি আমরা ধরে
আপ ডাউন করি ক্লিক করে, তাহলে আমাদের নিচে ডান পাশে নিউ এর মধ্যে কালারটা কখন কোন কালারটা হচ্ছে সেটা আমাদের দেখা দিবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কালারটাকে সিলেক্ট করব, তারপর ওকে দিব। আমাদের লেখার চারপাশে একটা বর্ডার আসছে, নিচে আছে কালারের নিচে আছে উইথ, কতটুকু মোটা হবে। এখানে বর্ডার উইথের বিষয়টা ফন্ট সাইজের উপর নির্ভর করে। ফন্ট সাইজ ছোট ছোট, বর্ডার দিলাম এত মোটা, তাহলে ভালো লাগবে না। আবার ফন্ট সাইজ অনেক বড়, বর্ডার দিলাম চিকন, তাহলেও হবে না। সামঞ্জস্যতা রাখতে হবে। তো আমাদের এখানে যে ফন্ট সাইজ আছে, লেখার সাইজ যে আছে, সেটার জন্য আমরা 1.5 পর্যন্ত নিতে পারবো। এই বেশি নিলে খারাপ দেখা যাবে। এটাও খুব একটা গ্রহণযোগ্য না, তারপর আমরা এখান থেকে দিয়ে দিলাম। নিচে আছে দেখেন অ্যাপ্লাই টু। এই অ্যাপ্লাই টুর মধ্যে দুইটা অপশন, টেক্সট এবং প্যারাগ্রাফ, যেটা কিছুক্ষণ আগে বললাম যে বর্ডারকে দুইটা পর্যায়ে দেওয়া যায়। একটা হলো টেক্সট, যেটা প্রত্যেকটা লাইনে লাইনে আসবে, আর একটা হলো প্যারাগ্রাফ, যেটা সম্পূর্ণ প্যারার মধ্যে আসবে। তো আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করে ওকে দিয়ে দিই। ওকে দিলে দেখা যাবে যে আমাদের এই বর্ডারটা প্রত্যেকটা লাইনে চলে আসছে, এবং যেই লাইন যেই পর্যন্ত ওই পর্যন্তই বর্ডার আছে। এখন আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে দিতে চাই, তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে আমাদের বর্ডারটাকে তুলে দিতে হবে। যেভাবে আমরা বর্ডার দিছি সেখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে নান করতে হবে। বর্ডারকে সিলেক্ট না করলে কিন্তু হবে না। নান করে তারপর ওকে দিলে বর্ডার চলে যাবে। টেক্সট দিয়ে তারপরে নান। কেন? আপনি শুধু পেজ ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন। পেজ ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন, পেজ ব্যাকগ্রাউন্ড। পারেন না? ভাষায় প্র্যাকটিস করেন নাই, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনার যে সমস্যাটা সেটা মনে রাখেন, ক্লাস শেষ হলে পরে সেটা দেখাই দিব। এখন দেখেন এখানে বর্ডারের মধ্যে আমরা কি করব, যেভাবে বর্ডারটা দিছিলাম সেইভাবে আমরা যাব। যাওয়ার পর ওকে না দিয়ে আমরা এখানে নান করে দিব। নান করে ওকে দিলে বর্ডারটা চলে যাবে। দেখেন ওইদিকে এখন মনোযোগ দিয়ে দেখেন, আপনি দেখেন, আপনি শুধু পড়েন, বোঝা যাক বা না যাক। এই যে এই পাশে আপনার সাদা লেখা আছে, সাদা লেখাগুলো সিলেক্ট করেন। দ্বিতীয় পেজে, হ্যাঁ, এগুলো সিলেক্ট করে কাজ করেন। এখন যদি আমরা এখানে প্যারাগ্রাফ দেই, তাহলে কি রকম হবে একটু খেয়াল করেন। আপনারাও করেন সাথে সাথে। বর্ডার সিলেক্ট করেন আগে, বর্ডার সিলেক্ট না করে প্যারাগ্রাফে দিলে হবে না। তানভীরের বুঝতে কষ্ট হচ্ছে। আমি আরেকটু স্লো করি, তাহলেই হবে। আমি অনেক ফাস্ট করতেছি তো, বুঝতে কষ্ট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই টুর মধ্যে কোথায় যাব? প্যারাগ্রাফ। এর আগে তো টেক্সট করলাম, এখন ওকে। ওকে দিলে দেখেন আমাদের এই লেখাটার জন্য যতটুকু প্যারা ব্যবহার হয়েছে সম্পূর্ণটার চারপাশেই চলে আসবে। আর আগেরটার ছিল লেখা যেই পর্যন্ত সেই পর্যন্ত। এরপরে আমরা চলে যাব পেজ বর্ডার। পেজ বর্ডারের মধ্যে আমাদের স্টাইল, কালার, উইথ আছে। এখান থেকেও আমরা পেজ বর্ডার দিতে পারবো। পেজ বর্ডারটা কিরকম হবে? আপনারা পেজটাকে একটু ছোট করে ফেলেন। নতুন পেজ নিতে পারেন। হ্যাঁ, নতুন পেজ, লেখার শেষে কার্সর রাখেন। আপনার পেজের যেখানে লেখা শেষ ওখানে কার্সর রাখেন। লেখা যেখানে শেষ ওখানে কার্সর রেখে কন্ট্রোল ধরে এন্টার চাপবেন। একটা কন্ট্রোল ধরে এন্টার। আসছে? এটা হলো পেজ ব্রেক, নতুন পেজ তৈরি করার জন্য। আচ্ছা, এখন আমরা আবার চলে যাই পেজ বর্ডারে। এখান থেকে আমরা স্টাইল, কালার, উইথ ব্যবহার করতে পারবো। নতুন যেটা আছে আর্ট, আমরা এটা দিয়ে দেখব। নিচে লেখা আছে আর্ট। এখানে অনেক ধরনের বর্ডার আছে, অনেক, শেষ পর্যন্ত অনেক বর্ডার আছে এখানে। এখান থেকে আমি একটা সিলেক্ট করব আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করেন।
এখান থেকে একটা সিলেক্ট করার পর উপরে দেখেন উইথ লেখা আছে, পেজ বর্ডারটা বেশি মোটা রাখা যাবে না, বেশি মোটা রাখলে ওটা ভালো হবে না, মানে ভালো দেখা যাবে না। সেজন্য আমরা কি করব, A4 সাইজের জন্য এই 31 না দিয়ে আমরা এখানে 20 পর্যন্ত রাখতে পারি। বুঝা গেছে? আচ্ছা, স্ক্রিন কি কাপে মনে হয় না মাঝে মাঝে। আচ্ছা, তো এখানে অ্যাপ্লাই টুর মধ্যে দেখেন 4টা অপশন আছে। হোল ডকুমেন্ট, সম্পূর্ণ পেজ ডকুমেন্টে থাকে। দিস সেকশন আমাদের প্রয়োজন নাই। হোল ডকুমেন্ট আমরা সিলেক্ট করে ওকে করব। ওকে করলে আমাদের যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের মধ্যে বর্ডার চলে আসবে। এখন আমরা চাচ্ছি শুধুমাত্র প্রথম পেজে রাখার জন্য, তাহলে আবার পেজ বর্ডারে যেতে হবে। যে এখানে আমাদের অ্যাপ্লাই টু থেকে ফার্স্ট পেজ অনলি সিলেক্ট করতে হবে। আবার ওকে দিলে প্রথম পেজে থাকবে। এখানে দেখেন আমার কিন্তু প্রথম পেজে আসে নাই, দ্বিতীয় পেজেও আসছে, কারণ এই ডকুমেন্টের মধ্যে এই পেজ বর্ডারের কাজটা অনেকবার দেখানো হয়েছে, এজন্য এরকম হচ্ছে। তো আমি নতুন একটা ডকুমেন্ট আমি তৈরি করব। এখানে আমি 3টা পেজ নিয়ে নিলাম। ফার্স্ট পেজ অনলি দিয়ে ওকে দিলে শুধু প্রথম পেজে আসবে। বুঝা গেছে? এখন আমরা চাচ্ছি প্রথম পেজ ছাড়া বাকি পেজগুলিতে দিব, তাহলে অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, প্রথম পেজ ছাড়া বাকি পেজগুলিতে আসবে। নতুন পেজ যত তৈরি হবে প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি বর্ডার চলে আসবে। বুঝা গেছে? তবে এখানে মনে রাখতে হবে একই ডকুমেন্টের মধ্যে যেহেতু প্রথম পেজ আমরা দিতে পারি নাই, অতএব চাইলেই প্রথম পেজে অন্য কোনো বর্ডার দেওয়া যাবে না। পেজ বর্ডারের কমান্ডের দ্বারা অন্য কোনো আলাদা বর্ডার এখানে দেওয়া যাবে না। অনেক সময় কভার পেজের মধ্যে একরকম বর্ডার হয়, ভিতরে আরেক ধরনের হয়, সেই ক্ষেত্রে কভার পেজের জন্য ডকুমেন্ট আলাদা হবে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, আমি এখানে আবার হোল ডকুমেন্ট দিয়ে ওকে দিলাম। এখানে আমাদের বর্ডারটা কিন্তু একেবারে পেজের প্রায় শেষের দিকে, তাই না? অনেক সময় পেজের শেষের দিকে বর্ডার থাকার কারণে বর্ডার দেওয়ার পর প্রিন্ট করলে দেখা যায় কোনো একটা পাশ দিয়ে বর্ডার কেটে যায়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পেজ বর্ডারে যেতে হবে। যান, এরপরে হোল ডকুমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় অপশনে যেতে হবে। অপশনে প্রাথমিকভাবে যেই কাজটা করতে হবে সেটা হলো মেজর ফ্রম থেকে টেক্সট সিলেক্ট করতে হবে। তারপর ওকে দিতে হবে, আবার ওকে। যদি চলে আসে, যদি লেখার কাছে চলে আসে, তাহলে বুঝতে হবে কি যে আমাদের এটা ঠিক আছে, কিন্তু ওই যে ওইটা আসে নাই, ওটা দুই পাশে, ওটা দুই জনেটা দুই পাশ থেকে আসে, উপর থেকে আসে নাই, তাই না? আচ্ছা, এটারও সমাধান আছে। সেই সমাধানটা কি, আমরা যখন এখানে অপশনে গেলাম, এই যে এখানে টেক্সট সিলেক্ট করার দরকার নাই, অলওয়েজ ডিসপ্লে ইন ফ্রন্ট। আচ্ছা, টেক্সট এখান থেকে সিলেক্ট করে আমরা সবগুলি তুলে দিব। টেক্সট সিলেক্ট করেন, এখানে 3টা কাজ আছে ধাপে ধাপে, যেটা দিয়ে হয়, একটা না একটা দিয়ে হবেই। আমি তিনটাই দেখাচ্ছি। যদি প্রথমেই টেক্সট দিয়ে চলে আসে তাহলে আর কোনো সমস্যা নাই, আর যদি না আসে তাহলে দ্বিতীয় কাজ হলো টেক্সট সিলেক্ট করে অপশন থেকে সবকটা টিক মার্ক আমরা তুলে দিই, তারপরে ওকে, আবার ওকে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। উপরে গ্যাপ আপনারা দিয়েছেন না, আপনারা তো মার্জিন দেওয়া আছে, উপরে মার্জিন দেওয়া আছে না?
এই কারণে গ্যাপ আছে। বুঝা গেছে? আপনাদের সবারই কিন্তু একই অবস্থা। আমার কিন্তু মার্জিন দেখেন বেশি নাই, 1 ইঞ্চি মার্জিন। এখন এখান থেকে দেখি আমি একটু মার্জিনটা পরিবর্তন করে দেই, দেখি আমার এখানে কোনো কিছু আসে কিনা। আমি 4.5 দিলাম, এই যে এখানে মার্জিনের সাথে এটা পরিবর্তন হবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, মিল আছে। এই জন্য আপনারা যেন বুঝতে পারেন, এই জন্য আমি মার্জিন আবার পরিবর্তন করলাম। আচ্ছা, ক্লিয়ার? এরপরে যেটা আছে সেটা হলো এই যে এখান থেকে আমরা টপ বটম লেফট রাইটে কমায় কমায় দিয়ে দেখবো হয় কিনা। তবে এই মার্জিনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। এটা হলো পেজ বর্ডারের মার্জিন, এটা পেজের মার্জিন না, পেজ সেটআপের মার্জিন না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের পেজ বর্ডারের কাজ শেষ হলো। এখন আমরা চলে যাব প্যারাগ্রাফের মধ্যে। যদি পেজ বর্ডার রাখতে না চাই তাহলে এখান থেকে আমরা নান করে দিব, নান করে দিলেই চলে যাবে। বড় করেন, পেজটা বড় করেন। আচ্ছা, বড় দরকার নেই, বড় দরকার নেই, যেরকম আছে থাকে, ছোটই থাকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের কমান্ড বোঝার জন্য আমাদের প্যারা থাকতে হবে একাধিক, একাধিক প্যারা থাকতে হবে। যেমন আমার এখানে প্যারা আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো প্যারার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য। আমরা সাধারণত যখন লিখি অফিস 2010 থেকে একটা স্পেস নিয়ে লেখা শুরু হয়, একটা লেখা শেষ হলো, এন্টার দিলাম, তখন অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হয় প্যারার মধ্যে। কিন্তু যদি আমাদের সেই গ্যাপটা না থাকে, যদি গ্যাপটা যদি না থাকে তাহলে কি হবে? তো এখানে প্যারাগ্রাফের মধ্যে আমরা 3-4টা কাজ করব। কটা? 4টা কাজ। একটা হলো অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখার সমতা নির্ধারণ করা। লেখাটা কোন দিকে সমান হবে, লেখাটা কোন দিকে সমান হবে সেটা নির্ধারণ করতে হবে। আমরা সাধারণত যখন টেক্সট ডকুমেন্ট তৈরি করি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে লেখাটা বাম দিকে সমান থাকে। কোথায় সমান থাকে? বাম দিকে সমান থাকে। যদি আমাদের কোনো লেখাকে ডান দিকে নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করব? লেখাটাকে সিলেক্ট করতে হবে অথবা কার্সর রাখলেই হবে। দেখেন এটাও কিন্তু ফরম্যাটিং এর কাজ, কিন্তু এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, শুধু লেখার ভিতর কার্সর রাখলেই হবে। বুঝতে পারছেন? তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আর চাপ দিলেই লেখা ডান দিকে চলে যাবে। যেটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করতে চাই, লেখা ডান দিকে সমান হবে, সেক্ষেত্রে কন্ট্রোল আর দিতে হবে। কোনো ডান দিকে হোক বাম দিকে হোক, কোনো লেখাকে যদি আমাদের ডানে নেওয়ার প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল আর। কোনটা? এখন যদি আবার লেফট করতে চাই তাহলে কন্ট্রোল এল দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি কন্ট্রোল জেড আন্ডুর কাজ। একটা কমান্ডের সাথে একটা কমান্ডকে মিলাই ফেলেন না। এখন এখানে আন্ডুর কোনো বিষয় বলা হচ্ছে না, এখানে ফরম্যাটিং বলা হচ্ছে। লেফট থেকে রাইটে নিয়ে কিভাবে নেবেন, রাইট থেকে লেফটে কিভাবে যাবে সেটা বলতেছি। আন্ডুর বিষয় আলাদা। আন্ডু আপনি করবেন কখন? যদি আপনার এই কমান্ডটা প্রয়োজন না হয়, যে আপনি এটা করলেন প্রয়োজন নাই, তখন আপনি আন্ডু করবেন। কিন্তু অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনি রাইটে নিলেন, আপনাকে বলা হলো যে না সেন্টার করতে হবে, তখন আপনি আন্ডু করে আবার সেন্টারে ক্লিক কমান্ড দিবেন? দরকার নাই। সেন্টারে করার জন্য, লেখাকে মাঝখানে আনার জন্য আমরা দুই ধরনের কাজ করে থাকি। একটা হলো যারা জানে না, ডকুমেন্ট ফরম্যাটিং করার কিছুই জানে না, অথচ মানে তাদের ভাবভঙ্গি এমন থাকে যে সে কম্পিউটার চালাইতে পারে বেশ ভালো, ওরা কি করে এই স্পেস দিয়ে ধাক্কানো শুরু করে, লেখাকে ধাক্কাইতে থাকে।
ধাক্কা নিয়ে যায় মাঝখানে। আরেক ধরনের কম্পিউটার অপারেটর আছে, ওরা কিবোর্ড থেকে ট্যাব কি চাপে। ট্যাব দেখেন ডান দিকে বাম দিকে শিফট ক্যাপস লক, তার উপর আছে ট্যাব, আছে না? এই ট্যাব চাপ দেয়, ট্যাব চাপ দিলে হবে কি আধা ইঞ্চি করে দূরে যাবে। স্পেস চাপ দিলে অথবা ট্যাব চাপ দিলে আমরা যেই লেফট রাইটে মার্জিন নিছি, লেখা কি ওই মার্জিন বরাবর আসবে, সেন্টারে আসবে? এই দুইটা কাজই ভুল। এই দুইটা কাজই কি ভুল। সঠিক কাজ হলো কন্ট্রোল ই দিতে হবে, একদম সরাসরি মাঝখানে চলে আসবে। কন্ট্রোল ই, এটা এটা ব্যবহার করা হয় ছোট লেখার ক্ষেত্রে, 3-4টা ওয়ার্ডের, যেমন বায়োডাটা, কারুকলাম ভিটা, তারপরে আপনার প্রত্যয়নপত্র অর্থাৎ টু হোম ইট মাই কনসার্ন, তারপর এগ্রিমেন্ট অঙ্গীকারনামা, যেসব এই লেখাগুলিকে মাঝখানে আনার জন্য আমরা কি করে থাকি, কন্ট্রোল ই দিয়ে থাকি, অর্থাৎ সেন্টার করে থাকি। আর জাস্টিফাইড করার জন্য, অর্থাৎ ডানে বামে দুই দিকে সমান করার জন্য, ডানে বামে দুই দিকেই সমান হবে। এখন তো আমাদের লেখাগুলি বাম দিকে সমান, ডান দিকে এলোমেলো, দুই দিকে সমান করার জন্য লেখার মধ্যে কার্সর রেখে কন্ট্রোল জে দিতে হবে, জাস্টিফাইড হয়ে যাবে। জে, কন্ট্রোল জে দিতে হবে। যদি কোনো প্যারার মধ্যে একটা লাইন থাকে সেই ক্ষেত্রে কন্ট্রোল জে তে কাজ করবে না। একটা প্যারার মধ্যে কমপক্ষে 3টা লাইন থাকতে হবে। কটা লাইন? 3টা লাইন থাকলে 2টা লাইন জাস্টিফাইড শো করবে। একটা লাইন থাকলেও হবে না, 1.5 লাইন থাকলেও হবে না, 3টা লাইন থাকতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই ইন্ডেন্টেশন। এই ইন্ডেন্টেশনের কাজ হলো লেখাকে দুই পাশ থেকে চাপায় আনতে হবে, চেপে আসবে দুই পাশ থেকে। দুই পাশ থেকে লেখাকে চেপে আনার কারণে কি হবে, লাইনের মধ্যে, হ্যাঁ, না না না, লাইনের মধ্যে শব্দের সংখ্যা কমে যাবে, শব্দের সংখ্যা কমে যাওয়ার কারণে লাইনের সংখ্যা বেড়ে যাবে। যেমন আমার এখানে কটা লাইন আছে, 4টা লাইন আছে। এখন এটাকে আমি ইন্ডেন্টেশন দিব, সিলেক্ট করেন। যাদের প্যারা তৈরি করা আছে তারা বুঝতে পারবেন। আপনারা কেউ যদি প্রত্যেকটা লাইনকে এন্টার দিয়ে দিয়ে প্যারা তৈরি করে রাখেন তাহলে কিন্তু এই কমান্ড বুঝতে পারবেন না। কমপক্ষে 3টা লাইন থাকতে হবে, আমি আগেই বলছি। এখন দেখেন এটাকে সিলেক্ট করার পর এই যে এখানে আছে ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন আছে এখানে, আছে না? এই যে এখানে লেফট এবং রাইট, এই লেফট থেকে দিতে হবে আধা ইঞ্চি, রাইট থেকেও দিতে হবে আধা ইঞ্চি। দেন দিছেন, দিয়ে দেখেন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাদের এক লাইনে প্যারা তাদের সমস্যার সমাধান আমি করে দিই। লাইন যেখানে শেষ ওইখানে কার্সর রেখে ডিলিট চাপেন। প্রথম লাইনের শেষে কার্সর রেখে ডিলিট চাপেন। হ্যাঁ, তারপরে দ্বিতীয় লাইনের শেষে কার্সর রেখে ডিলিট চাপেন। হয়েছে? এখন মাঝখানের লাইনের কার্সর মাঝখানে রেখে এন্টার দেন। এই হয়ে গেল দুইটা প্যারা। ক্লিয়ার? এখন এটা করেন, সিলেক্ট করে এটা করেন, ইন্ডেন্টেশন লেফট রাইট হাফ ইঞ্চি করে দেন। লেখা সিলেক্ট করে তারপর দিতে হবে। লেখা সিলেক্ট করে তারপর ইন্ডেন্টেশন দিতে হবে। জনে কি করতেছেন? হয়েছে? চেপে আসছে না? আচ্ছা, না না, ওকে দিবেন কেন? আপনি এখান থেকে দিলেই তো আপনার লেখাটা দিক থেকে চেপে আসবে। হ্যাঁ, এটা হলো ইন্ডেন্টেশনের কাজ। এটা কেন ব্যবহার করা হয়? যদি ডকুমেন্টের লেখাগুলি ছোট ছোট হয় এবং লাইন অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে পড়ার সুবিধার জন্য লাইনগুলিকে ছোট করা হয়। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি কোনো লেখাকে শুধু বাম দিক থেকে দরকার হয় তাহলে ডান দিকে আমাদের চাপানো দরকার নেই, ডান দিকে 0 থাকবে। ক্লিয়ার? এরপরে আমাদের যে কাজটা আছে এটা গেল দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ,
না না, রিকোয়ারমেন্ট অনুযায়ী তো হবে। আপনার প্রত্যেকটা এক একটা ডকুমেন্টের একটা ফরম্যাট আছে, সেই অনুযায়ী সাজাতে হবে। যেমন আপনার স্কুল কলেজে যে অ্যাসাইনমেন্ট গুলি হয়, সেগুলো নির্দিষ্ট একটা ফরম্যাট থেকে যেভাবে করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনাদের প্রথম লাইনগুলি একটু ভিতর দিকে রাখতে হয়, প্রথম লাইনটা। সেই ক্ষেত্রে প্রথম, এটাও ইন্ডেন্টেশনের কাজ, প্রথম লাইনটা সামনে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব দিলে এটা ভিতর চলে যাবে। এরপর আবার দ্বিতীয় প্যারার শুরুতে কার্সর রেখে ট্যাব দিলে ওইটা ভিতর চলে যাবে। এগুলো একটা জেনারেল ফরম্যাট। এতে সুবিধা হয় কি, প্যারাগুলি বোঝা যায়। কিন্তু সেটা যদি না হয়, তাহলে আমরা প্যারার মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবো? যদি আমরা বাম দিক থেকে দেখি, তাহলে কিন্তু প্যারা কোথায় শেষ কোথায় শুরু বোঝা যাবে না। সেই ক্ষেত্রে প্যারার মধ্যে স্পেস তৈরি করতে হবে। লেখা সবগুলি সিলেক্ট করেন, যে কটা প্যারা আছে সে কটা সিলেক্ট করেন। আরো ফাস্ট করতে হবে। আপনাকে স্লো করেন কেন? কি চিন্তা করতেছেন আপনি? হ্যাঁ, সত্যি কথা বলেন, কি চিন্তা করছেন? চিন্তা অবশ্যই করছেন। কি চিন্তা করছেন বলেন, আবার না করেন। হ্যাঁ, কি চিন্তা করতেছিলেন? আবার কয় না স্যার। আচ্ছা যাই হোক, দেখেন অন্য মনস্ক হবেন না, অন্য মনস্ক হলে লাইন হারা ফেলবেন। এখান থেকে আমরা সবকটা প্যারাকে সিলেক্ট করার পর এই যে দেখেন স্পেসিং লেখা আছে, এটাকে বলা হয় বিফোর আফটার। এটা হলো প্যারার ক্ষেত্রে। বিফোরে আমরা দিব 12 পয়েন্ট, আফটার দিব 12 পয়েন্ট। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা প্যারার মাঝখানে দূরত্ব তৈরি হবে এবং প্যারাগুলি বোঝা যাবে। কথা বোঝা গেছে? এখন আমাদের যেটা প্রয়োজন, মিল করতে পারতেছেন তো? আবার দেখাই দিই, দেখেন আবার করেন, সাথে সাথে করতে হবে, লেখা সিলেক্ট করেন। এখন এখানে স্পেসিং এর মধ্যে দেখেন বিফোর লেখা আছে, বিফোরে 12 পয়েন্ট দিছেন এবং আফটারও 12 পয়েন্ট। দেখেন গ্যাপ তৈরি হবে, লেখা সিলেক্ট না করলে হবে না। হ্যাঁ, আমার গ্যাপ তো আছে দেখি মনে হয়। আপনার লেখা সবগুলি সিলেক্ট করেন, সবগুলি সবগুলো লেখা সিলেক্ট করে আবার দেন। আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক আবার করেন। হ্যাঁ, এখন দেখেন বিফোর আফটার দেওয়া আছে কিনা পয়েন্ট। বিফোর আফটার 12 পয়েন্ট, বুঝছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো লাইন স্পেস। লাইন স্পেসটা দিলে আমাদের পড়াগুলি পড়তে আরো সুবিধা হবে এবং ডকুমেন্টটাও দেখতে সুন্দর হবে। আরেকটা হলো আমাদের ডকুমেন্ট একটা পেজের মধ্যে যতটুকু লেখা দরকার দেওয়া হয়েছে, কিন্তু শেষের দিকে প্রায় 1-1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রয়ে গেছে, কিন্তু কোনো ফাঁকা রাখা যাবে না, ফিল আপ করে দিতে হবে। তখন লাইন স্পেস বাড়ায় দিতে হবে। কথা বোঝা গেছে? কিভাবে আমরা করব? কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল 5 দিলে 1.5 লাইন অর্থাৎ 1.5 লাইন পরিমাণ স্পেস হবে। লেখা সিলেক্ট করে দিতে হবে। লেখা সিলেক্ট করেন জনি। ওই সিলেক্ট আছে লেখা? আচ্ছা, এরপরে কন্ট্রোল 2 দিলে ডাবল লাইন স্পেস হবে, অর্থাৎ লাইন আরো বাড়বে, ভাগ হবে।
আর যদি আমরা সিঙ্গেল করতে চাই অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আনতে চাই তাহলে কন্ট্রোল 1। 15 আগের অবস্থা না, এটা হলো সিঙ্গেল লাইন স্পেস। আগের অবস্থায় চলে যায়, এটা হলো আনডু। খালি আনডু চিন্তা করতেছে দুজনে, বুঝলাম না কিছু। বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে আমাদের পেজ লেআউটের কাজ শেষ। এখন আমরা হোম থেকে প্যারাগ্রাফের মধ্যে আরেকটু কাজ বাকি আছে। এখানে প্যারাগ্রাফের মধ্যে দেখেন এই যে এখানে লেফট সেন্টার রাইট দেওয়া আছে, জাস্টিফাইড করা আছে, জাস্টিফাইড সিলেক্ট আছে না? এখন প্যারার মধ্যে যদি আমরা চিহ্ন বা নাম্বার ব্যবহার করতে চাই তাহলে কি করব? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফে এটা হোমের মধ্যে দেখেন এখানে লেখা আছে বুলেট, এই বুলেটে যেতে হবে। তো সবসময় কিসে থাকে? হোমের মধ্যে। হোমের মধ্যে থেকে এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ থেকে এই যে বুলেট। আগে দেখেন না আমার মাউসটা কোথায় যায়, আগে দেখেন। এই যে হোম থেকে এই যে এখানে বুলেট আছে, এই যে এখানে প্যারাগ্রাফের মধ্যে এই যে প্যারাগ্রাফের অপশন, এখানে বুলেট আছে। এখানে যে বুলেটগুলি দেখাচ্ছে এগুলি হলো মানে ব্যবহার করা হয়েছে যেগুলি, বুঝা গেছে? তো এখানে যদি আমাদের প্রয়োজনীয়টা না থাকে তাহলে আমাদের ডিফাইন নিউ বুলেটসে যেতে হবে। এরপরে আমাদের যেতে হবে সিম্বল। উপরে লেখা আছে ফন্ট, এই ফন্টের এখানে ক্লিক করতে হবে আইকনে। এরপর আমরা একেবারে নিচে ডাব্লিউ এর সিরিয়ালে চলে যাব। ডাব্লিউ এর সিরিয়ালে প্রথমে যেটা আছে সেটা হলো ওয়েবডিং। ওয়েবডিংস আছে, পাইছেন? ওয়েবডিংস পাইছেন সবাই? ওয়েবডিংসটা সিলেক্ট করেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের চিহ্ন চলে আসছে এবং এগুলিকে সিম্বল হিসেবেও ব্যবহার করা যায়। বিষয় ভিত্তিক কোনো চিহ্ন যদি আমরা দিতে চাই, তবে এটা এখান থেকে না, এটা এখান থেকে দেওয়া যাবে না। যদি বুলেট থেকে সিম্বল ব্যবহার করেন তাহলে এটা বুলেট হিসেবে আসবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ ফরম্যাটিং সাইন হিসেবে আসবে বা প্যারাগ্রাফ ইন্ডিকেটর হিসেবে আসবে। আর যদি আমরা সরাসরি সিম্বল হিসেবে নেই তখন এটা একটা ক্যারেক্টার হিসেবে আসবে। কিবোর্ড ক্যারেক্টার যেরকম অক্ষর দিলে হয় এখানে সেটা ক্যারেক্টার হিসেবে আসবে। এটা আমি দেখা দিব। কাজ একই রকম ভাবে, শুধু এটার ভিতরে যাওয়ার কমান্ড আলাদা। তো এখানে আমরা এটা পাইলাম। তারপর দেখেন এখানে আছে উইংডিংস 2 3। উইংডিংস সিলেক্ট করলে এখানে কিছু চিহ্ন আসবে, অনেক চিহ্ন আছে। যে এখান থেকে ডান দিক থেকে যদি আমরা উপর দিকে যাই অনেক চিহ্ন পাওয়া যাবে। এরপর যদি আমরা 2 তে যাই আরো কিছু আসবে, 3 তে যাই আরো কিছু আসবে। তো আমাদের যেটা প্রয়োজন সেটা যদি আমরা নিতে চাই তাহলে যেখানে আছে সেখান থেকে আমরা ওটা সিলেক্ট করব। যেমন এই চিহ্নটা আমি নিতে যাচ্ছি, আপনারাও যান উইংডিংস 2 সিলেক্ট করেন। সিলেক্ট করে একেবারে উপরে চলে আসেন। এই যে এখান থেকে যদি নিচে থাকেন একেবারে উপরে চলে আসেন। সাউন্ড বন্ধ রাখো। কি করতেছো তুমি? বুঝলাম না। উইংডিংস 2 এর মধ্যে গেছে। আচ্ছা, এখন এই যে দেখেন কোনায় একটা চিহ্ন আছে, এই চিহ্নটা এটা সিলেক্ট করেন। করছেন না করেন নাই? পাচ্ছেন না? আপনার তো পুরো পেজ বড় হয়ে আছে। আচ্ছা, বড় হোক, সমস্যা নাই। এই চিহ্নটাকে খুঁজে বের করেন। এই যে চিহ্নটা খুঁজে বের করেন। যে কোনো একটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন। আমি এটা সিলেক্ট করলাম, ওকে দিছেন। এরপর আবার ওকে। দেখেন এখন আমাদের সিম্বল চলে আসছে, ডকুমেন্ট আসছে না? আচ্ছা, সিম্বল দেওয়ার পর একটা সমস্যা হয়েছে, সেটা কি বলতে পারবেন? সেটা হলো
আমাদের প্যারা স্পেস কিন্তু চলে গেছে। তাহলে কি করতে হবে, এই প্যারাগ্রাফে যেতে হবে, যে এই যে এখানে স্পেসিং এর মধ্যে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অন দ্য সেম স্টাইল, এটা তুলে দিতে হবে। তারপর ওকে দিলে আবার চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের লেখাগুলি কিন্তু সব একদিকে চেপে গেছে। লেফট মার্জিন থেকে খেয়াল করেন, লেফট মার্জিন থেকে আমাদের লেখা কিন্তু ভিতরে। তাহলে কি করতে হবে, এই যে এখানে 1 2 3টা চিহ্ন আছে, এটা হলো ফার্স্ট লাইন ইনডেন্ট, হ্যাঙ্গিং ইনডেন্ট, লেফট ইনডেন্ট। এই লেফট ইনডেন্টের মধ্যে মাউসটা নিয়ে ক্লিক করে টান দেন। আপনি তো দেনই নাই, আপনি ওটা হবে না। যারটা হয়েছে তারটা করতে পারবেন, আর যারটা হয় নাই সে করতে পারবেন না। যদি আমরা, হ্যাঁ হয়েছে, আরেকবার দেখাবো। এই যে আমরা বুলেট নিলাম, তো নেওয়ার পর আমাদের লেখাটা চেপে আছে না, এই যে এখানে এটা হলো ফার্স্ট ইনডেন্ট, ফার্স্ট লাইন, এটা হ্যাঙ্গিং, এটা লেফট ইনডেন্ট। এই লেফট ইনডেন্টে ক্লিক করে ধরে টান দিতে হবে। ফার্স্ট লাইন ইনডেন্টটা চলে যাবে আমাদের লেফট মার্জিন বরাবর। এগুলি কিন্তু খুব সূক্ষ্ম কাজ। আমরা একটু আগে ইনডেন্টেশনে কাজ করলাম না, এভাবেও সেই লেখাগুলিকে সরানো যাবে। ডান দিক থেকে সরানো যাবে, যে বাম দিকে একটা ইনডেন্ট আছে রাইট ইনডেন্ট, সেটাও করা যাবে। আচ্ছা, এখন আমরা যদি প্রথম লাইনটাকে ঠিক রেখে পরের লাইনগুলো আমরা বুলেট অ্যালাইনমেন্টে নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই হ্যাঙ্গিং ইনডেন্টটাকে ধরে টান দিতে হবে, হ্যাঙ্গিং ইনডেন্টকে ধরে টান দিতে হবে। অর্থাৎ মাঝখানে যেটা সেটা, বুঝা গেছে? আচ্ছা, এরপরে যদি নাম্বার দিতে চাই, তাহলে শুধুমাত্র পাশে বুলেটের পাশে নাম্বার আছে, এই নাম্বারটা সিলেক্ট করব। নাম্বার সিলেক্ট করে তারপরে এই আমরা যা যা করলাম লেখাকে সমান করার জন্য সেই কাজগুলি করতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো মাল্টি লেভেল লিস্ট, অধীনস্থ নাম্বার তৈরি করা। কি অধীনস্থ নাম্বার তৈরি করা, মাল্টি লেভেল লিস্ট। এই মাল্টি লেভেল লিস্টে গেলে আমাদের সামনে ফরম্যাট আসবে, অর্থাৎ একটার অধীনে আরেকটা নাম্বার। তো আমরা প্রথমটা সিলেক্ট করব। 1 2 3 এর অধীনে আসবে এবিসিডি, এবিসিডির অধীনে আসবে রোমান 1 2 3। এটা আমরা সিলেক্ট করলাম, কিন্তু এখানে কিন্তু আসে নাই। আসছে? আসে নাই। এই আপনার কি সমস্যা, কি চিন্তা করতেছেন? আবার চিন্তা চলে গেছে। আচ্ছা দেখেন, এখন মাল্টি লেভেল তৈরি করার জন্য কি করতে হবে, যেই নাম্বারে মাল্টি লেভেল করতে চাই সেই নাম্বারের শেষে কার্সর রেখে এন্টার দিতে হবে। কি আছে? কেন রোমান সংখ্যা? কি করছেন দেখি, পেজটা বড় করেন। আন্ডু করেন, কন্ট্রোল জেড চাপেন, আন্ডু করেন দেখি। এখন এখন মাল্টি লেভেলে কমান্ড দেন। আচ্ছা, বুঝতে পারছি এটা কেন আসছে। কারণ হলো আপনার ওয়ানের যে লাইন, ওই লাইনের পরে এন্টার দেওয়া আছে, এবং ওইখানে আপনি অন্য কোনো কমান্ড দিয়ে রাখছেন, এই জন্য এটা আসছে। যাই হোক, যদি আসে তো আসলোই, যদি চলে আসে তাহলে তো আসলো, আর যদি না আসে তাহলে কি করতে হবে, আমাদের এন্টার দেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাব চাপ দিতে হবে, ট্যাব ট্যাব। অথবা আরেকটা কাজ করবেন, ট্যাবটা ব্যবহার না করে সবচেয়ে ভালো হবে, এই যে এখানে মাল্টি লেভেলের পাশে দুইটা চিহ্ন আছে, ইনক্রেস দিলে চলে আসবে। এখন সেটা হবে, এখানে লিখলাম, এন্টার দিলাম বি
আবার সি ডি লিখলাম, আবার এন্টার দিলাম। এখন ডির মাল্টি লেভেল করার জন্য কি করতে হবে? আবার ইনক্রিজ, চলে আসলো রোমান 1। এখন যদি আমরা আগের নাম্বারে ফেরত যেতে চাই তাহলে ডিক্রিজ দিতে হবে। ডিক্রিজ দিলে আগের নাম্বার চলে আসবে। বুঝা গেছে? আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব।